তো মানে কোনো ইয়ে আছে কিনা, মানে তারা কতটা স্যার দেখেন। আরে ভাই কোনো ওয়ে নাজিল টাজিল হবে না। ওরা ভাবতেছে যেহেতু কালকে আমরা দেখা করতে পারবো, ওনাদের ধারণা হয়তো আমাদের দাবি টাকা আদায় হবে। কেউ কিছু জানে, বাচ্চারাও রয়ে গেছে, শিশু বাচ্চারাও রয়ে গেছে। 12টা বাজে যায় এই পোলাবন্ধের আপনারা আচ্ছা করে এভাবে ইয়ে করতেছেন। এখন সেটাই তো মানে মানুষের মনের প্রত্যাশাটা কতটা ডিপ হলে এরকম সিদ্ধান্ত নিতে পারে। এখানে যে আপনারা আছেন এটা শোনেন, আমি বলি এটা এই আপনারা ছাড়া যে সাংবাদিক কিছু আছে যে ওনাদের ছাড়া এবং আমরা ছাড়া আর কেউ দেখেও না, ফিলও করবে না, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? আর এই বাচ্চাদের হচ্ছে অসুস্থ করেন না, এদেরকে নিয়ে যায় একটু ভালো জায়গায় ঘুমানোর ব্যবস্থা করেন। এই যে এই ফাঁকা আকাশে মানে খোলা আকাশ নিচে থাকলে ওরা নিশ্চিত অসুস্থ হয়ে যাবে, কারণ ওদের হচ্ছে ওই যে ওই রকম ইয়েটা হয় না। আপনি তো মনে জানেন দীপুমণি আমাদের ডেকে নিয়ে কীভাবে বিস্তারিত করছে, আমাদের দীপুমণি কান্দাইছে, জানেন তো? সেটা ভিন্ন জিনিস, এখন সম্পূর্ণ একটা সিস্টেমে বুঝছেন। এখন এবার ইস্যু কত করছে এটা এটা মানে ছোট বাচ্চাদের মতো এই কাজটা করে না, তার কাছে তো দেখে আসছি, বলি তাই সব। তো এদেরকে নিয়ে যান, ওই অন্য কোথাও নিয়ে যান। আর আপনাদের কি করবো কি বলবো আমি তো বুঝতে পারছি আমাদের একটা দেন স্যার। আরে ভাই আমাদের কি আমরা কি হেল্প করব? আচ্ছা একটা কথা সত্যি তো আমি জানতে চাই সবার পক্ষ থেকে, মানে এই শিক্ষকরাই বলছে যে মাসুদ স্যার 18তমদেরকে সাহায্য করছে, এটা কিন্তু একেবারে এত বেশি আমাদের মাঝে ভাইরাল হয়েছে যে আপনি নাকি সাহায্য সাহায্য করছেন। হচ্ছে কি করি আমি বলি, হ্যাঁ বলেন। আমরা সাহায্য করি আমাদের সামর্থ্যের মধ্যে থেকে। কি আমরা আপনারা যেখানে দাবি দেওয়া যার কাছে চাচ্ছেন বা যে সংস্থার কাছে চাচ্ছেন বা যে কর্তৃপক্ষের কাছে, তাদের সাথে একটা ব্রিজ তৈরি করে দিই, যে আপনাদের একটা কমিউনিকেশনের ব্যবস্থা করে দিই, যে আপনারা ওখানে গিয়ে কমিউনিকেট করেন, ওনাদের আমরা বলি আপনাদের বলি, মাঝখানে আমরা হয়তো একটা কি বলা যায় লিয়াজও করে দিই, এইটুকু। এর বাইরে আমার তো নিজস্ব ক্ষমতা নাই, ইয়ে নাই, আমার এই বিষয়গুলো না। আমার দেখার বিষয় হচ্ছে আমার আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে হয়তো একটা পার্ট আমরা, যে এটা করলে দেখা গেলো যে এটা আমার ভালো থাকবে। যদি আমি আপনাদের অন্তত বসার যদি ব্যবস্থা করে দিই, আলোচনার টেবিলে যদি ফেরাইতে পারি, তাহলে তো অন্তত এই যে রাস্তাঘাটে ঘুরবেন না। কিন্তু তারপরে বলার পরে বা ব্যবস্থা করে দেওয়ার পরে যদি রাস্তার উপরে শুয়ে থাকেন, তাহলে এটা আর এক বিপদ। দেখেন আগের দিন আন্দোলন করলাম আমরা যেটা চাই আর কিছু বিষয় আছে যে আপনাদের এটা তো এনটিআরসির আসলে অনেক রকমের প্রবলেম। এখন আপনার আছেন 1 থেকে 12, আবার আছে 17তম আছে, আবার 18তম আছে। 18তমের আবার দুইটা ভাগ আছে, একটা আছে সনদ পাইছে আর একটা পায় নাই। যারা পাইছে তারা তো কিছু নিয়োগ পাইছে, এদেরও দুই ভাগ। যারা পাইছে তাদের একটা হচ্ছে নিয়োগ পেয়ে গেছে, আর হচ্ছে নিয়োগ বঞ্চিত। এখন বঞ্চিতরা তো আবার শুরু করছে। আমরা তো এটার সুন্দর একটা সমাধান মানে চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম এক আবেদনে ইন্ডেক্সবিহীন নিয়োগ দিবে প্যানেলে, মানে শূন্যপদ থাকলে শূন্যপদ ওইটিকে রাখবে, এখান থেকে নিয়োগ। কিন্তু এরা সেই কাজটা না করে ওরা করে কি, একবার সুপারিশ করে, যাকে সুপারিশ করে সে জয়েন করে না, আবার তাকেই সুপারিশ করে। মানে সবাই তো চাকরির জন্য আবেদন করে, ওই একজনই বারবার সুপারিশ প্রাপ্ত হয়েছে, শূন্যপদ শূন্য রয়ে গেছে। একটা মানে সিস্টেমেটিক শূন্যপদ তৈরি করে রাখছে এবং তারা বলে যে শূন্যপদ নাই, এই নাই, প্রার্থী নাই, যোগ্য প্রার্থী নাই। অথচ যোগ্য প্রার্থীদের কিন্তু আবেদন নেয়, নিয়োগ দেয় না, বলে যে যোগ্য লোক একদিকে না। এখানে ওনাদের একটা বিষয় আমি শুনলাম, যেটা হচ্ছে সাবজেক্ট ভিত্তিক। তো এটা তো সব সাবজেক্ট এটা সম্পূর্ণ অযৌক্তিক কথা। থাকে না। একটু আমি বলি স্যার, আমার স্কুলে কলেজে 9টা পদ ফাঁকা, স্কুলে 11টা পদ ফাঁকা, চতুর্থতে আমি আবেদন করেছিলাম। সেইটা পঞ্চমে টিচার চেয়েছে, সেই পদ যদি ফাঁকা থাকে তাহলে আবার সাবজেক্ট ভিত্তিক আপনার শূন্যপদ কেমনে থাকলো না? অযৌক্তিক কথা বলেছি। মানে একই ক্যাটাগরিতে আমি যে তথ্যটা দিচ্ছি একবারে লিগ্যাল তথ্য স্যার। আমার রোলটা 3টা। আমার গণিতে স্যার আমি একটু ক্লিয়ার করি, আমার গণিতে 3 জনের রোল, আমার রোলটা 3 জনের। প্রথম জনের রোল একটু আমার চেয়ে বেশি মার্ক, তারপর আরেকজন আছে। এখন প্রথম জন যদি আবেদন করে, আমিও যদি আবেদন করি, প্রথম জন সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে সে যদি ওই প্রতিষ্ঠানে জয়েন না করে বা যে কোনো কারণেই হোক, তাল সনদে যাই হোক, সমস্যা থাকলে আমাকে আর টানে না। তো আমাকে না টানলে আমি যদি সারা জীবন আবেদন করি, আমি কি নিয়োগ পাবো? আমি তো পাবো না। এখন তারা বলে যোগ্য লোক পাই নাই, অথচ তাকে সুপারিশ করতেছে, সে কিন্তু হয় জয়েন করতেছে না অথবা অবৈধ, যাই হোক একটা সমস্যা আছে। এখন এই সিস্টেম যদি বন্ধ না হয়, আমার বয়স শেষ হয়ে যাবে, তারা বলবে যোগ্য লোক পাই নাই। এই যে আমরা নিয়োগ, যাই হোক, আমি যেটা সকালেও বলে গেছি যে এটার সমাধান করতে গেলে এই এনটিআরসি যেটা আছে কর্তৃপক্ষ, তাদের সাথে কিন্তু আপনাদের কথা বলতে হবে, তাদেরকে কনভিন্স করতে হবে। এখন ওরা যদি কনভিন্স না হয়, আপনি হচ্ছে তার উপরে যতই যান লাভ হবে? হ্যাঁ, লাভ হতে পারে, হয়তো বড় জোর, হয়তো ওই যে সচিবালয়ে আপনারা
উপদেশ সংশ্লিষ্ট যে উপদেষ্টা মহোদয় আছেন বা সচিব স্যার আছেন, ওনাদের সাথে হয়তো ওরা আপনারা মানে এনটিআরসি তো আমাদের দেখাচ্ছে যে আপনাদের নির্বাহী আদেশ ছাড়া এবং মন্ত্রণালয়ের নির্দেশনা ছাড়া আমরা কিছু করবো না, মানে বারবার ওই দিকে ফোকাস করতেছি। সেখানে একটা সিন্ডিকেট চক্র আছে আমাদের, মানে বারবার সেই কালো আইনকে সামনে এনে, যেটা আসলে আমাদের পক্ষে সনদের মেয়াদ 3 বছর এবং এমপিও নীতিমালার সাথে অনুসারে 35 ঊর্ধ্বতে কোনো বাধা নাই, এটা সম্মিলিতভাবে মানে 13তম 14তম এতে পরবর্তী ব্যাচ যারা পাস করছে তাদের সেই নিয়মটা আমাদের উপরে চাপিয়ে দিয়ে আমাদের বঞ্চিত করেছে। এবং এটা তো একটা সিস্টেম, আইনের দিক থেকে গেল। আর সিস্টেমে আমাদের ভাবে